নমস্কার। বেশ কয়েকদিন ধরে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর ইস্যুতে দেশীয় কিংবা রাজ্য রাজনীতি সরগরম। আপনারা দেখেছেন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস, সিপিআইএম এবং অন্যান্য বাম দলগুলো তারা প্রতিবাদ জানিয়েছে। কংগ্রেস ইতিমধ্যে দেশব্যাপী কর্মসূচি সংগঠিত করেছে, বাম দলগুলো আগামী 30 ডিসেম্বর কর্মসূচি সংগঠিত করবে। তার সঙ্গে কংগ্রেস এই ইস্যুতে যখন কর্মসূচি সংগঠিত করল বিজেপির তরফে, আজ কুশাওয়া ভবনে অর্থাৎ বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা ছিলেন। বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রারম্ভিক বক্তব্যে বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী আজ কংগ্রেসের যে উত্থাপিত বিষয় সেই নিয়ে কথা বলবেন। মুখ্যমন্ত্রী শুরুতেও তাই বলেছিলেন এবং এদিক থেকে বলা যায় এই সময়ের মধ্যে কংগ্রেসের কর্মসূচি এবং অন্যান্য বাম দলগুলো কর্মসূচি থাকলেও কংগ্রেসের কর্মসূচিকে পাল্টা জবাব হিসাবে সরকার প্রধান কয়েকটি বিষয় উত্থাপন করলেন এবং বাবা সাহেবকে নিয়ে কংগ্রেস কি করেছে, বাবা সাহেবকে ভারতরত্ন দেওয়া থেকে শুরু করে, নানা পুরস্কার দেওয়া থেকে শুরু করে, প্রকৃত সম্মান দেওয়া থেকে শুরু করে, তাকে পদ এবং কেন্দ্রীয় মন্ত্রী দেওয়া থেকে শুরু করে বা মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া, পদত্যাগ ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করে কার্যত মুখ্যমন্ত্রী কংগ্রেস আমলকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং আজ যারা কংগ্রেসের প্রতিনিধি হয়ে, কংগ্রেসের নেতৃত্ব হয়ে কর্মসূচি সংগঠিত করছে তাদের পূর্বপুরুষ কিংবা অতীতে কংগ্রেস কি করেছে কার্যত তাই তিনি তুলে ধরেছেন। এক কথায় বলা যায় 1952 থেকে শুরু, তারপর দীর্ঘ সময়ে বাবা সাহেবকে নিয়ে কংগ্রেস কি করেছে তার কিছু বিষয় সেখানে উল্লেখ করেছেন। আমরা আপনাদের কাছে এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করব। আপনারা যারা আমার কথাগুলো শুনছেন অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, আপনারা আপনাদের মতন করে মতামত দেবেন, আপনারা আপনাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করবেন। আমরা শুধু এতটুকু বলি যে বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা কংগ্রেস কর্মসূচি ঘোষণা করেছে। বিজেপির কোনো কর্মসূচি এই মুহূর্তে সরাসরি ঘোষণা না করলেও আজ যে জবাব দিয়েছে সাংবাদিক সম্মেলনে, জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী, এটাই একটা কর্মসূচির অংশ কিংবা পার্ট বলে তিনি দাবি করেছেন। সেদিক থেকে কংগ্রেস এবং সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইস্যুতে বিজেপির যে বক্তব্য বা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন কার্যত তাকে ইস্যু করে শাসক দল হয়তো একটা জবাব দিয়েছে আজ সাংবাদিক সম্মেলন এবং তাকে ইস্যু করে আগামী দিনে কর্মসূচি নেবে কিনা সেটা হয়তো দল সেদিক থেকে ঠিক করবে, দলের বিষয় সেটা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরু থেকে শেষ একেবারে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন। মুখ্যমন্ত্রীর দাবি কিংবা বক্তব্য যে কংগ্রেস কখনোই বাবা সাহেবকে সম্মান করেনি, বরং অসম্মান করেছেন, অপমান করেছেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুধু রাজনৈতিক নিশানা ছিল তা নয়, তিনি বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন। বাবা সাহেবের পদত্যাগপত্রের বিষয় উত্থাপন করেছেন, তার সঙ্গে এই সম্পর্কিত বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা সেদিক থেকে বিষয়গুলো উত্থাপন করে আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা কথা বলবেন, যে যেখান থেকে আছেন কথা বলবেন, বক্তব্য রাখবেন এবং অবশ্যই শালীনতা বজায় রেখে কথা বলবেন, সৌজন্যতা অবশ্যই রক্ষা করবেন। একটা লাইভ অনুষ্ঠানে কথা বলার সময় অবশ্যই আপনি চিন্তা করবেন এই অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠান, একটা টিভির অনুষ্ঠান, একটি টিভিতে লাইভে অনুষ্ঠানে কিভাবে কথা বলতে হয় সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবেন। অনুরোধ রইলে এতটুকু বলতে পারি। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনি। বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আপনারা এর মধ্যে দেখেছেন যে কংগ্রেস কিছুদিন ধরে ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে নানাভাবে অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আমরা জানি এমন একটা দল, যে দল সবসময় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অসম্মান, উপহাস এবং অপমান করেছে। এখন এই দল ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে উঠে পড়ে লেগেছেন। ভারতীয় জনতা পার্টির কে টার্গেট করে নানা রকম নাটক ওনারা এখন শুরু করেছেন। আমি এই কারণে আপনাদের মাধ্যমে
সমস্ত ত্রিপুরাবাসীকে কিছু বলবার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। কংগ্রেস দল বরাবরই আম্বেদকর বিরোধী ছিলেন এবং এখনো আছেন। এখন যা করছেন এটা প্রহসন ছাড়ার কিছু না, এটা ভাওতাবাজি করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এবং আম্বেদকরজির নামে ওনার যে অধিকার, সেই অধিকারের দাবি করছেন, যেটা ওরা ইতিহাস যদি আমরা ঘাঁটি, আগে কিন্তু আমরা কখনোই দেখিনি যে ওনাকে কিরকম ভাবে সম্মান অসম্মান কিভাবে করেছেন, উপহাস কিভাবে করেছেন এবং অপমান কিভাবে করেছেন, সব আমাদের জানা। আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি। যখন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন, তখন কিন্তু ওনাকে যে সাধারণ হাউসে কোন রকম কথা বলার সুযোগ দেওয়া হয় এবং সাধারণত পদত্যাগের পরে কিন্তু যে সংসদে ভাষণ দেওয়া একটা রীতি রেওয়াজ ছিল তখন, কিন্তু ওনাকে কোনো অবস্থায় ওনাকে এই কংগ্রেস দল ভাষণ দেওয়ার কোন রকম এই বিষয়ে বক্তব্য রাখার কোন সুযোগ দেয়নি। যে কারণে পদত্যাগ পত্রে বাবা সাহেব আম্বেদকর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যে তীব্র সমালোচনা করেছিলেন, সেটা কিন্তু কোনো অবস্থায় বাইরে প্রকাশ করতে দেয়নি। কিন্তু আমাদের কাছে উনি কি লিখেছেন আজকে আপনাদের মাধ্যমে আমি কোট করছি, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কি লিখেছেন। I have been wondering whether there is any other parallel in the world to the condition of scheduled caste in India. I cannot find any, and yet why is no relief granted to the scheduled caste? Compare the concern the government shows about safeguarding Muslims. The Prime Minister's attention is devoted to the protection of Muslims only. এখানে প্রাইম মিনিস্টার অ্যাটেনশন মানে পন্ডিত জওহরলাল নেহেরু, উনার সম্পর্কে বলছেন। I yield to none, not even the Prime Minister, in my desire to give the Muslims of India the utmost protection. But what I want to know is, are Muslims the only people who need protection? ওনার কথাটা হচ্ছে যে যারা শিডিউল কাস্ট যারা আছে, নমস্কার, কে তাদের বলছেন? সম্পর্কে তুমি কিছু বলছো না। হ্যালো, কথা বলুন। আমি বলছিলাম যে কংগ্রেস মিথ্যাচার করছে বা এসব ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কংগ্রেস বাবা সাহেব লোকের সম্মান দেয়নি বা ইতিহাস তো অনেকে লেখা বই পুস্তকের মাধ্যমে পেয়েছে, বা ওনাদের মানে তাৎক্ষণিক বিক্ষুব্ধ হয়েছে বলে তো প্রায় 11 বছর থেকে শাসক দলে নেই, মানে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো অতীত এগুলো নিয়ে মানে বলার পক্ষে আমি আমার হলো এই সংবিধান কর্মটাকে যে পার্লামেন্ট ভবনে যে ব্যঙ্গবিদ্রোহ করা হয়েছে, সেই বিষয়গুলি উত্থাপন করার জন্য। সেই বিষয়ে কি হয়েছে, মানে কংগ্রেস করেছে ঘটনা সত্যি ভাবলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম মানে লিখিত করছেন, যাই হোক সত্য হতে পারে, আমরা হতে জানি না, কিন্তু অতীতগুলো নিয়ে তো মানে ভাবছেন। অতীতেও যা হয়েছে ফল হয়েছে, কংগ্রেস খারাপ কাজ করেছে, এগুলো জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে, ছুড়ে ফেলে দিয়েছে 2014 সালে। সংসদ ভবনে যেগুলো হইলো মানে এসব ব্যঙ্গ বিদ্রোহ করা হলো, এটা কি সম্মান দেওয়া হলো কংগ্রেসকে? একদম 100 বার ওনাকে কথা বলতে দেওয়া হয়নি। এই প্রধানমন্ত্রী ওনাকে হারিয়েছেন, অনেক কিছু হয়েছে, তাই তো জনগণ প্রত্যাখ্যান করেছে জনগণ। এর মধ্যে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যঙ্গবিদ্রোহ করলেন, ওই বিষয়টা জানতে চাই যে দেশবাসী ওটার মানে বিরুদ্ধে পদক্ষেপ, মানে কংগ্রেসের মতন কি ওনারা চাইছেন জনগণ প্রত্যাখ্যান করতে? 2014 কংগ্রেস যেরকম এরকম আম্বেদকরকে অপমান করে দিল, জনগণ ছুড়ে ফেলে দিয়েছিল, তো এখন যে সংসদ ভবনে যেটা অপমান করছে জনগণ কি ওই সেম এই কংগ্রেসের
দিবে, সেটা কি চাইছেন নাকি না ওনার মানে ওটার মানে কোনো প্রতিবাদ হিসাবে কোনো পদক্ষেপ নেবেন, এটা জানতে চাই জন্য। অনেকে জানে, অনেকেই জানে। হ্যাঁ, মনে করুন ওই অনেক নেতা প্রেস কনফারেন্স করে বললেন, পাবলিক এমনও আছে অনেক নেতা নেত্রীকে কয়েক গুণ বেশি দেওয়ার জন্য অনেক রাজনৈতিক অভিজ্ঞ লোক আছে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে সবার থেকে শিখতে হয় না। তো বর্তমান নিয়ে ভাবতে হয়, অতীত ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। অতীতটা ইতিহাস হয়েছে, এমনি মানে শুধু ইতিহাসের পাতায় বসে থাকে। বর্তমান কি হচ্ছে এটা ভাবতে লাগবে জনগণকে। আর ভবিষ্যতে কি কোন দিশায় যাচ্ছে দেশ, জনগণের ভবিষ্যৎ, মানে আমাদের মানে আগামী প্রজন্ম, এগুলি ভাবতে হবে। এটাই চাইছিলাম দেশ বাংলাদেশের মাধ্যমে, এটাই জানতে চাই। ধন্যবাদ। না, খালি মুসলিমদের প্রোটেকশনের কথা বলছো, এটা কিরকম কথা? এই যে ওনার যে পদত্যাগ পত্রে সেটা উনি দিয়েছেন এবং সেটা কোনো অবস্থায় যাতে প্রকাশ না হয় তার চেষ্টা কিন্তু ত্রুটি ওনারা করেন। আজকে এই কংগ্রেস দল বাবা সাহেব পদত্যাগ পত্র সম্পর্কে এক কথাও কিন্তু না শব্দও করছেন না, কিন্তু আমরা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে এই ডক্টর বি.আর. আম্বেদকরকে ওনারা অপমান করেছেন, ওনাকে কিভাবে ওনারা উপহাস করেছেন, কিভাবে অসম্মান করেছেন। যদি সেটা ওই সময়ে প্রকাশ করা হতো তাহলে কি হতো? কেন প্রকাশ করতে দেয়নি? দিলে এই পণ্ডিত জওহরলাল নেহরুর যে ভাবমূর্তি সেটা কিন্তু ম্লান হতো, এবং সেই কারণেই কিন্তু সেই কাজটা ওনারা করেছেন। আপনারা সবাই জানেন যে এরকম একজন লিজেন্ড ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, ওনাকে কংগ্রেস যতদিন ধরে পাওয়ারে ছিলেন ততদিন একবারও ওনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেনি। না ভারতরত্ন, না পদ্মভূষণ, না পদ্মশ্রী, কিছুই দেননি। কিন্তু তারা কাকে দিয়েছেন এই কংগ্রেস? যা তার নাম হচ্ছে নারায়ণ সাধুবা কাজরোলকরকে, যিনি নাকি এই ডক্টর বি.আর. আম্বেদকরের এগেইনস্টে দাঁড়িয়েছিলেন, এবং যদিও বি.আর. আম্বেদকর সেখানে হেরেছিলেন, এবং 1970 সালে উনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন। ভাবুন, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরকে কোন রকম পদ্মশ্রী, ভারত রত্ন বা পদ্মভূষণ কিছুই দেননি, কিন্তু কাকে দিয়েছেন? এমন একজন ব্যক্তি যিনি নাকি ইলেকশনে উনার এগেইনস্টে দাঁড়িয়েছিলেন, এবং আমাদের কাছে যা মানে ডাটা আছে, জওহরলাল নেহরু নিজেও উনার ফেভারে সেখানে ক্যাম্পেইনও করেছেন। এবং এতে করে মানে যে তথ্য আমরা পেয়েছি, কংগ্রেস পার্টির যে প্রকৃত রূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আম্বেদকরের প্রতি কংগ্রেস পার্টির যে ঘৃণাপূর্ণ মনোভাব, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আগামী দিনে এই কংগ্রেস দলের যে অন্ধকারের ইতিহাস আমাদের পার্টি, সেগুলো আগামী দিনে সবার সামনে প্রকাশ করবে। কংগ্রেস বাবা সাহেবের জন্য কোন রকম স্মৃতিসৌধ তৈরি করেন, আপনারা সবাই জানেন, বা মানে সেখানে স্থাপনের অনুমোদন দেয়নি। উল্টো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার আসার পরে ধারাবাহিকভাবে বাবা সাহেবের আদর্শকে অন্তর্ভুক্ত করেছেন, এবং আম্বেদকরের সাথে সম্পর্কিত সমস্ত স্থানগুলোর মধ্যে ওনার যে স্থানগুলোকে পুনরুদ্ধার করেছেন, এবং সেখানে ওনার যে ইতিহাস সেটাকে সামনে রাখার জন্য স্মৃতিসৌধ পর্যন্ত স্থাপন করেছেন। তাছাড়াও বাবা সাহেব আম্বেদকরের সাথে যে সংপৃক্ত প্রতিটি স্থানে তার সম্মানে আমরা স্মারক স্থাপন করা হয়েছে। কংগ্রেস দলের উচিত যে তার নেতা এবং জওহরলাল নেহরু বাবা সাহেব আম্বেদকরের প্রতি এই ধরনের অসম্মান যে করেছেন, নিঃশর্ত আমরা ক্ষমা চাই, মানে প্রার্থনা করছি। অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সারা দেশে বিজেপির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে নমস্কার, কে বলছেন? নাটক করছে, সেই বলছি। হ্যাঁ বলুন। দেখুন,
স্ক্রিনে আমরা যা দেখি ডক্টর মানিক সাহা মহোদয় একটা লিফলেট কইরা শোনাইতেছে। এটা সত্য মিথ্যা এটা আমরা বলতে পারি না, তবে সেই কারণে আমার এখানে একটা প্রশ্ন হয়, যদি বাবা সাহেব আম্বেদকরকে এত অপমানই করতে হয় তাহলে ওনার সংবিধান মাইনে কেন তারা শপথ বাক্য পাঠ করলো পার্লামেন্টে এবং বিধানসভায়? তো শপথ বাক্য পাঠ তার শপথ ওনার শপথ বাক্য পাঠ করিয়া শপথ নিয়া ওনাকে অপমান করা, এটা ভারতবাসীকে অপমান করা। উনি একটা কথা বলে গেছে এখানে যে তাই লেখা গেছে সংখ্যালঘুরারে মুসলিমরারে সুরক্ষা দেওয়ার জন্য বি.আর. আম্বেদকর লেখা গেছে। যদি সেইটা লেখা দেওয়া থাকে তো বি.আর. আম্বেদকর তার সেটা বলে নাই যে মুসলিমের মসজিদের নিচে মন্দির আছে খুঁজা বার করো। কবে যে আমাদের মুখ্যমন্ত্রী ত্রিপুরার মসজিদের ভিতর মন্দির আছে বলে সেই কথাটা কিন্তু বলা যাবে, সে একটা বিচিত্র না, কারণ তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। তাহলে তারা সংবিধান সম্বন্ধে কি বুঝবে আর বি.আর. আম্বেদকর সম্বন্ধে কি বুঝবে? ভারত স্বাধীনতার তো কোনো ভূমিকা ছিল না সেই বিজেপি, সেই বিজেপি আর সংবিধান কি করে মানবো, বি.আর. আম্বেদকর কি করে সম্মান করবো? কংগ্রেস করছে বিদায় তারাও করবো, তাহলে কংগ্রেসের প্রতি যে তারা হাসলো। তাহলে একজন যদি কুকুর যদি পায়ে কামড় দেয়, কুকুর দেখে আমরা কোনোদিন কামড় দিই? তা তো দিই না। কেন আজকে সেই দিকে ঘাটটা তোলা হয়? যারা কতটুকু সম্মান করি না ভারতবাসীকে তা অর্থেই বোঝা গেছে, আমরা ততটুকু বুঝতে পারছি। আপনাদের মাধ্যমে এটি আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। সেই এই একই কংগ্রেস দল যে সময় জাতির মহান সন্তান বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করেছে এবং তাকে গণপরিষদের সদস্য মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মধ্যে মানে বাধা দিয়েছেন, এখন তারা বাবা সাহেবের প্রতি মানে শ্রদ্ধা দেখানোর ভান করছেন। এখন কংগ্রেস দল 1952 সালে এবং 54 সালে একটা হচ্ছে লোকসভা নির্বাচন আর একটা উপনির্বাচনে বাবা সাহেবকে কিভাবে পরাজিত করা যায় তার জন্য অনেক চেষ্টা করেছিল এবং পরবর্তী সময়ে উনি যখন আইনমন্ত্রী ছিলেন সেখানে জবরদস্তি ওনাকে প্রেসার করে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করে। সাহেব আম্বেদকরকে কোনোদিনই আপনারা জানেন যে ভারতরত্ন দেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি সংসদে আলোচনার সময় বিষয়টি তুলেও ধরেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর বি.সি. রায়কে উনি বলেছিলেন বাবা সাহেব যে আম্বেদকর যে পদত্যাগ করেছেন তাতে করে আমাদের কোনো সমস্যা বা তার প্রভাব ফেলবে না। মানে কিরকম মানে উনার প্রতি তাদের যে মানে ঘৃণা সেটা কিন্তু। নমস্কার, উদয়পুত্রী বলছি। আজকে যে বাবা সাহেবের কথা মুখ্যমন্ত্রী বললেন এবং ডক্টর বি. আম্বেদকরকে নিয়ে বিজেপির সাংসদরা যে রুচি মন্তব্য করেছেন তার প্রতিবাদে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাও তার প্রতিবাদ ধিক্কার জানিয়েছে। কারণ 1952 সালের ঘটনা বাবা সাহেবকে কংগ্রেস কি করেছে সেটা কিন্তু আসলে বহুত আগের কথা। কিন্তু যখন আমরা বলতে যাই 1947 সালে যদি ভারত স্বাধীন হয়ে থাকে 15 আগস্টে, তখন এই রাজ্যে যে বর্তমান বিজেপি সরকার এবং বিজেপি দলের শাখা আরএসএস তারা কি করেছে, ভারতবর্ষের সংবিধানের পর যখন জাতির জনক মহাত্মা গান্ধীজিকে গুলি করে হত্যা করেছে, কারা করেছে? ভারতবর্ষে যখন যে শান্তিপূর্ণ যে আন্দোলনের মাধ্যমে ভারত স্বাধীন করেছে এই রাজ্যের সরকারে, কেন্দ্রীয় সরকারে তাদের এই রাজ্যের ভূমিকা কতটুকু রয়েছে সেটা পর্যালোচনা করুক। 1952 সালে যদি বাবা সাহেবকে কংগ্রেস বাধা দিয়ে থাকে সেটা কিন্তু আগে কেন তুললো না যে 1952 সালে কংগ্রেস এমন করেছে ওই দল করেছে। কিন্তু যখন ডক্টর বি. আম্বেদকর যারা ভারতবর্ষের সংবিধান রচনা করে গিয়েছে সর্বসাধারণ গরিব শ্রমজীবী মানুষ বুদ্ধিজীবী থেকে সমস্ত স্তরের মানুষের জন্য, কিন্তু সেই বি. আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সারা বক্তব্যের প্রতিবাদ করে সারা মানুষ এবং রাজনৈতিক দল না যারা বুদ্ধিজীবী লোক তারাও কিন্তু সেটাকে বিরোধিতা করে যাচ্ছে। কিন্তু আসলে বিজেপি দলে যারা নেতৃত্ব করছে তাদের কিন্তু বক্তব্য এখন একটা ইস্যু করে দিয়ে যাবে, যখন কি বলার যখন সঠিক বাস্তবায়ন করার জন্য যায় কোনো না কোনো ভাবে তাদের একটা উস্কানো বা থাকেই। কারণ যখন মানুষের
চাওয়া পাওয়া থাকে, চাওয়া পাওয়ার ক্ষেত্রে অন্যদিকে মোট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে আমাদেরও চাওয়া পাওয়া চাইতে না পারে সরকারের কাছে। কিন্তু যখন এই রাজ্যে 2018 সালে নির্বাচনে বিজেপি সরকার আসলো, অনেক প্রতিশ্রুতির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যাশিত ভাবে কংগ্রেস থেকে যারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে এবং কংগ্রেস বামফ্রন্টে একটা অংশ যাওয়াতে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসলো। আসার পর থেকে তারা মানে বললো কি 2 তারিখের বিজেপি, 3 তারিখের বিজেপি, কিন্তু আসলে তাদের বক্তব্য এমন থাকবে, কিন্তু তাদের জোটাই কিন্তু গামতি থাকবে না। এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে 2014 সালে যদি রাজ্যে বিজেপি সরকার আসে, 2014 সালে আসার পর থেকে ত্রিপুরা ভারতবর্ষে কোন জায়গাতে গিয়েছে সেটা আলোচনা করতে আমরা চাইছি। 24 মাধ্যমে বলো, গ্যাসের দাম ছিল 415 টাকা, সেই গ্যাসের দাম কত হলো? পেট্রোলের দাম কত ছিল, সেই পেট্রোলের দাম কত হলো? ডিজেলের দাম কত ছিল, সেই দাম কত হলো? সমস্তটি বেসরকারিকরণের হাতে তুলে দিয়ে গেল কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। কিন্তু ইন্দিরার আমলে যে সস্তা করে গেল মনমোহন সিং এর, কিন্তু আমাদের বাকি সময় কিছু সমস্যা ছিল, কিন্তু আমাদের রাজ্যে যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমাদের জিরো একটা সংস্থা নয়, সমস্ত সংস্থাগুলি বিক্রি করে দিল বেসরকারিকরণের হাতে। আর কোনটা রয়েছে কিন্তু এ রাজ্যে আসলে হলো মানুষ যে আগামী যতদিন না মানুষ বুঝতে না পারবে, সচেতন না হবে, কিন্তু তাহলে মানুষের আমাদের ত্রিপুরা রাজ্যের দুর্গতি অটোমেটিকই বাড়বে। কিন্তু আস্তে আস্তে মানুষ যখন বুঝতে পারছে যে রাজ্যের সরকার, বিজেপি সরকার যে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 2018 সালে নির্বাচনে ক্ষমতা আসলো, 2023 সালে আসলো, আসার পরও কিন্তু মার্জিনের অনেক মার্জিন কমে গিয়েছে তাদের আসার ক্ষেত্রে। আমরা দেখলাম 10টা সিটের মাধ্যমে 1000 নিচের ভোটে সরকার গঠন করলো, তার সাথে আইসিপি রয়েছে, তার সাথে টিপ্রামাতা যোগ হয়েছে, কিন্তু 3 ইঞ্জিনের সরকার দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়ন তো দূরের কথা, অন্ধকারের দিকে প্রতিনিয়ত ঢেলে যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়ত বাড়ছে, বেকার কর্মজীবন সমস্ত বাড়ছে, ত্রিপুরা রাজ্যের বেকার কর্মচারীর কোনো কাজকর্ম নেই, রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই, কিন্তু অ্যাডভার্টাইজের কোনো ঘামতি নেই। আসলে মানুষ কিভাবে চলছে সেদিকে আলোচনা না করে তাদের অ্যাডভার্টাইজ করে যাচ্ছে। আমরা চাই সরকারের প্রতিশ্রুতি গুলা পালন করুক, এবং ডক্টর বি আম্বেদকর যে মন্তব্য করেছে সেটা আসলো একটা মহাপুরুষ, তারা যারা স্বাধীনতার সংগ্রামী, রক্তের বিনিময়ে কিন্তু দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং এই রাজ্য সরকারকে আবেদন করবো, আপনারা এত না করে বেকার কর্মসংস্থানগুলি সম্পূর্ণ করুন, সন্দেহগুলি পূরণ করুন, আপনাদের প্রতিশ্রুতিগুলা রক্ষা করার জন্য আমরা 24 মাধ্যমে বলবো। নমস্কার, ভালো থাকবেন। সেটা কিন্তু আজকে এই কথার মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সংসদে বসে বিষয়টা কিন্তু আলোচনা করেছে। কংগ্রেস দল এত সব অতীতের কথা ভুলে গিয়ে এখন না বুঝার ভান এখন করছেন, নানাভাবে নাটকও করছেন এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রেসমিট করে করে মিথ্যা অপপ্রচারও করছেন। যখন রাম বনবাস গিয়েছিল, ওনার পিতৃ আদেশ হিসেবে উনি বনবাসে গিয়েছিল, আর আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মহেশ সরকার উনি গিয়েছেন শুধু ইভিএমের মাধ্যমে, ইলেকট্রনিক ভোটারের মাধ্যমে উনি বনবাসে গেছেন, কিন্তু জনগণের রাগে উনি বনবাসে যায়নি। ওনাকে একমাত্র ইভিএমের মাধ্যমে ওনাকে বনবাসে যেতে হচ্ছে, কারণ ডিজিটাল ইন্ডিয়া, উনি ডিজিটালের মাধ্যমে বনবাসে গেছেন নাকি, কারণ ত্রিপুরাতে উনি একমাত্র জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপদে ছিল, একমাত্র 25 বছর সরকার জনগণের সাথে কাজ করেছিলেন। এখন তো 7 বছর, 2জন তো একজন চেঞ্জ, একজন চলছে, উনিও পাল্টে যাবেন ঠিক নেই। তাই বলছি আর কি, মানে ওই যে পিতৃ আদেশ আর ইলেকট্রনিক ভোটার ডিজিটাল যেটাই রাম লাগিয়ে চলে আর কি, এটাই সঠিক, কারণ আমাদের রামের রামদূত। মিথ্যা অপপ্রচারও করছেন। আপনারা এর মধ্যে দেখেছেন সংসদে একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে, সেই সংসদে রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ একজন প্রবীণ কংগ্রেস নেতা উনি কি বলছেন
যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের যেটা করা হয়েছিল সেটা নাকি গর্বের বিষয় এবং বাবা নমস্কার, কে বাবা বলছেন? সাহেবের উত্তরাধিকারের সম্মান জানানোর জন্য নাকি হ্যাঁ বল। আজকে টিভি চ্যানেলে একটা কয় মন্ডলের একটা ঘটনা দেখাইছেন, কিন্তু এটা কোনো সাক্ষাৎকার লইলেন না তার থেকে। আমি তো মন্ডলের কাছাকাছি আসলাম। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? এরা টিভি চ্যানেল আজকে তো কয় বিহির অনেক কার্যক্রম হয়েছে, কিন্তু এটা দেখাইতে পারছেন না। আজকের বিষয় নিয়ে লাইভের বিষয় নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, লাইভের বিষয় নিয়ে কিছু বলবেন? লাইভের বিষয় তো কিনা বলবো, এটা ওই অমিত শাহ কত জায়গায় এটা কইছেন, এটা তো কংগ্রেসের একটা কিছু কইতাম না, কিন্তু আজকে কয় সম্মান জানানোর জন্য নাকি তাদের এই লড়াইয়ের একটা অংশ। ভাবুন, কংগ্রেস দলের এই মিথ্যাচার সত্যি বিস্ময়কর। একদিকে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন, যার ফলে আপনারা জানেন যে সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গী এবং সাংসদ মুকেশ রাঠোর পড়ে গিয়েছে এবং তাতে আহত হয়েছে এবং মানে তাদেরকে এডমিশনে নিতে হয়েছে হসপিটালে। এর জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরও কংগ্রেস দলের নেতারা কি বলছেন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। যখনই একজন মহান নেতা প্রয়াত হন, সাধারণত আমরা কি দেখি, তাদের উত্তরাধিকারীর যে সংরক্ষণ করা হয় এবং সেখানে স্মারক সম্মানে স্থাপন করা হয়, কিন্তু কংগ্রেস দল বাবা সাহেব আম্বেদকরের জন্য একটি স্মৃতিসৌধ মানে ওনার প্রতি তাদের যে মানে ঘৃণা, সেটা কিন্তু আজকে এই কথার মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সংসদেও সেই বিষয়টা কিন্তু আলোচনা করে। কংগ্রেস দল এত সব অতীতের কথা ভুলে গিয়ে এখন না বুঝার ভান এখন করছেন, নানাভাবে নাটকও করছেন এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রেস মিট করে করে মিথ্যা অপপ্রচারও করছেন। আপনারা এর মধ্যে দেখেছেন সংসদে একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে। সেই সংসদে রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ একজন প্রবীণ কংগ্রেস নেতা উনি কি বলছেন, যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের যেটা করা হয়েছিল সেটা নাকি গর্বের বিষয় এবং বাবা সাহেবের উত্তরাধিকারের সম্মান জানানোর জন্য নাকি তাদের এই লড়াইয়ের একটা অংশ। ভাবুন, কংগ্রেস দলের এই মিথ্যাচার সত্যি বিস্ময়কর। একদিকে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন, যার ফলে আপনারা জানেন যে সাংসদ প্রতাপ। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম আমাদের রাজ্যের যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে অ্যাকচুয়ালি চাকরিরত অবস্থায় কোনোদিনও ফোকাসে দেখি নাই আমরা। আমরা আর কি মানে এই মানে লাইভে বা এই কোনো মিডিয়া বা আপনাদের মাধ্যমে কোনো কথা বলতে আমরা শুনিনি। এজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে আমরা জানতাম, কিন্তু আজকে যিনি এখন একটু আগে যে কথাটা বললেন আর কি, এটার সাথে বাস্তবের সাথে কোনো মিল নেই। মানে উড়ে এসে জুড়ে বসেছেন, বসার ফলে আজকে এসব বড় বড় কথা বলছেন। আরে আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে কথাগুলি বলছেন এবং কালকে যেটা রাজীব ভট্টাচার্য বলল, এত মিথ্যা কিভাবে আপনারা বলেন, এটি আপনারা চিন্তা করে পাই না যে মিথ্যা না বলে সত্যটা উদ্ঘাটন করেন। আমরা জানি 2008-এ কিন্তু এনএসির যে বৈঠকটা প্রোগ্রামটা আমরা ত্রিপুরাতে হয়েছে, তারা বলছে আজকে রাজস্থানে গিয়ে বলেছেন যে প্রথম ত্রিপুরাতে আপনাদের পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বা পড়েছি যে এনএসির বৈঠকটা ত্রিপুরাতে নাকি প্রথম। এজ এ চিফ মিনিস্টার হিসেবে কিভাবে অন্য একটা রাজ্যে গিয়ে তিনি বলেন যে আমাদের ত্রিপুরাতে প্রথম এনএসির বৈঠকটা হয়েছে? 2008-এর বৈঠকটাকে ছিল না, হলো না, হয়েছে তো। আমি অ্যাকচুয়ালি আপনাদের লাইভ অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে বলছি, মানে কথা বলতে লজ্জা হয়, এত মিথ্যা কিভাবে তারা বলে। আবার বলে এই কারণ প্রধানমন্ত্রী খুদ নিজেই মিথ্যা বলেন, তো তাদের চালা চামুন্ডা যারা আছেন তারাও মিথ্যা বলবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া স্যার, এটাই বলার ছিল। আর সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গী এবং সাংসদ মুকেশ রাঠোর
পড়ে গিয়েছে এবং তাতে আহত হয়েছে এবং মানে তাদেরকে এডমিশনে নিতে হয়েছে হসপিটালে। এর জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরও কংগ্রেস দলের নেতারা কি বলছেন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। যখনই একজন মহান নেতা প্রয়াত হন, সাধারণত আমরা কি দেখি, তাদের লাইভে আছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললো যে রাহুল গান্ধী সংসদে ধাক্কা মেরেছে, সংসদের মধ্যে তো অনেক সিজি ফুটেজ থাকার কথা, এত বড় বিষয়, তাহলে সিজি ফুটেজ প্রকাশ করুক না। আমরা তো দেখতে পাইনি যে রাহুল গান্ধী ধাক্কা মেরেছে। নমস্কার, রবি বলা। সাধারণত আমরা কি দেখি, তাদের যে উত্তরাধিকারী যে সংরক্ষণ করা হয় এবং সেখানে স্মারক সম্মানে স্থাপন করা হয়, কিন্তু কংগ্রেস দল বাবা সাহেব আম্বেদকরের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করে, যেটা আমি একটু আগে আপনাদের সামনে বললাম। কিন্তু মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী শ্রী সুন্দরলাল পাটোয়ারের আমলে বাবা সাহেবের জন্মস্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল, যা প্রয়াত অটল বিহারী বাজপেয়ী উদ্বোধন করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরজিও দিল্লিতে আম্বেদকর কেন্দ্রের জন্য একটি জমিও উনি অনুমোদন করেছিলেন। কিন্তু কংগ্রেস দল সেখানেও কিন্তু এই বাবা সাহেব আম্বেদকরের যে ওখানে কোনো কিছু করা, সেটা বাধা দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আম্বেদকর কেন্দ্রের নির্মাণ সম্পূর্ণ হয়। শুধু তাই নয়, মোদী সরকার লন্ডনেও যেখানে যেখানে উনি ছিলেন, যেখানে যেখানে উনি কাজ করেছেন, সেখানে একটা তার মধ্যে লন্ডনে একটি স্মৃতিসৌধ তৈরি করেছেন যেখানে বাবা সাহেব থাকতেন। দিল্লিতে বাবা সাহেব আম্বেদকরের বাসভবনে একটি স্মারক স্থাপন করে, এবং নাগপুরে দীক্ষাভূমি, আমরা সবাই জানি সেগুলো, এবং মুম্বাইয়ের চৈতন্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। কংগ্রেস দল বাবা সাহেবের স্মৃতিকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু ওনারা কি করেছেন, বারবার বাধা সৃষ্টি করেছে এবং সারা দেশে নেহরু, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর নামে শত শত রাস্তাঘাট, স্মৃতিসৌধ, হাসপাতাল ইত্যাদি তৈরি করেছে। বাবা সাহেব আম্বেদকরকে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্তির ক্ষেত্রেও কংগ্রেস আপত্তি করেছিল। শুধুমাত্র এই কারণেই যে বাবা সাহেব আম্বেদকর একজন তপশিলি জাতি সম্প্রদায়ের ছিলেন বলে তা নয়, আসলে উনি সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ সদস্য বলেই ওনাকে সেখানে রাখা হয়েছে। পন্ডিত জওহরলাল নেহরু এডউইনা মাউন্টব্যাটেন বাবা সাহেব আম্বেদকরের আর মন্ত্রিসভায় না থাকার বিষয়ে যখন উনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি, উনি এখন নাই, এতে করে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে। এমন মানসিকতা ও ইতিহাসের অধিকারী একটি দল এখন বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করার দাবি করছে, যা নিতান্তই লজ্জাজনক। কংগ্রেস দলকে এই ভণ্ডামি বন্ধ করতে হবে। পণ্ডিত নেহরু এবং অন্যান্য কংগ্রেস নেতারা যেভাবে বাবা সাহেব আম্বেদকরের সাথে দুর্ব্যবহার, অপমান করেছেন, তার জন্য কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রাখছে। কংগ্রেস দল এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণের ছোট্ট অংশকে এটাকে উপস্থাপন করে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু যাই হোক, দেশের জনগণ অত্যন্ত বিচক্ষণ, তারা কংগ্রেসের এই অপকৌশলকে বুঝতে পারছেন। কংগ্রেসের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। বাবা সাহেব আম্বেদকর, হ্যাঁ, আজকে যে আপনাদের টপিকটা দেখছি, এখানে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় বলছেন যে রাহুল গান্ধী নাকি সংসদে ঢোকার সময় ধাক্কা মারেছে। ওনার কাছে কি প্রুফ আছে? আর সংসদে ঢোকার সময় তো সিসিটিভি ফুটেজ সব থাকার কথা। ওনারা কি সিসিটিভি ফুটেজ পেয়েছে, না সংসদের যারা স্পিকার আছে উনি পেয়েছে? উনি না পেয়ে, ফুটেজ না দেখে, কোন প্রমাণপত্র না পেয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কেন করছে উনি? উনাকে আমি বলতে চাই, ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী যদি উনি, আমি ওনাকে ধন্যবাদ শ্রদ্ধা করি। অন্তত একটু সময় সারা দিনে
ডেইলি অন্তত 10 মিনিট হলো আমার 10 মিনিট হলেও অন্তত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সরকারের সঙ্গে একটু পরামর্শ করে উনি কথাবার্তা বলে স্টেজটাকে চালানোর জন্য। নমস্কার। বাবা সাহেব আম্বেদকর নমস্কার, কে বলছেন? 370 অনুচ্ছেদের বিরুদ্ধে কথা বলুন। নমস্কার স্যার। হ্যালো, টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। আমি সুনাম থেকে বলছিলাম। আজকে দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা কংগ্রেসকে নিয়ে বাবা সাহেব ইস্যু নিয়ে মন্তব্য করছেন যে কংগ্রেসকে সব দোষারোপ দিচ্ছে। যদি আজকে এই ভারতবর্ষের মধ্যে যদি কংগ্রেস পার্টিটা না থাকতো তাহলে ওনার জীবনে যে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল উনি কিন্তু রাজনৈতিক জীবন শুরু করতে না পারতেন, এমনকি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী করতে না পারতেন, কারণ তো রাজনীতিটা শুরুই করেছেন কংগ্রেসকে দিয়ে। আজকে যদি কংগ্রেস যদি এতই খারাপ ছিল তাহলে উনি বহুত আগে কংগ্রেস ছেড়ে দিল না কেন? 2018 পরে কি কেন কংগ্রেস ছাড়লো? কংগ্রেস এতই খারাপ ছিল তো বহুত আগে ছেড়ে দিতেন, রাজনীতি ছেড়ে দিতেন যে কংগ্রেস এই পার্টি রাজনীতি করবো না, বিজেপি নিয়ে করবো। আজকে কংগ্রেস থাকার কারণে আজকে আপনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, রাজনীতি শিখতে পেরেছেন। তো এটাই বলবো যে আপনি যে পার্টিতে থেকেছিলেন এতদিন ওইটাকে বদনাম করবেন না, কারণ সামনের দিন আরো আসছে যে আপনি পার্টিগত করতে পারেন। ওই সময় কি বলবেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাই উনি একজন সম্মানীয় ব্যক্তি, খুব ভালো শিক্ষিত একজন দক্ষ মানুষ, ওনার মুখে এসব কথা শোভা পায় না। আমি এতটুকুই বলতে চাই মুখ্যমন্ত্রী মানিক সাহাকে। ধন্যবাদ। বাবা সাহেব আম্বেদকর দেশভাগ এবং 370 অনুচ্ছেদের বিরুদ্ধে তিনি ছিলেন। শুধু বিরুদ্ধে কথা বলেছেন। পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর যে নির্যাতন, সেখানে উনি কথা বলেছেন। বিজেপি এবং কংগ্রেসের মতাদর্শের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি বিশ্বাস করে যে দেশের অগ্রগতিতে যারা আন্তরিকভাবে অবদান রেখেছেন তাদের সম্মান করা উচিত এবং প্রতিটা মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে সম্মান দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারের স্বার্থের বিষয়ে মনোনিবেশ করেছে। বিজেপি এমন একটি এমনকি তার যারা চরম বিরোধী তাদেরও সম্মান করার চেষ্টা করেছে। দেশের উন্নয়নের অবদান রাখার জন্য তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারকেই অগ্রাধিকার দেয়। রাহুল গান্ধী বাবা সাহেব আম্বেদকরের প্রতি কংগ্রেস দলের অসম্মানের উত্তরাধিকার গ্রহণ করেন এবং তার এই নাটকের অবসান হওয়া উচিত। দেখুন, একটা কথা বলছি আমি, আমাদের যে কার্যক্রম তো এইভাবে আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন করলাম সেটা কিন্তু একটা কার্যক্রমের মধ্যেই পড়ে। পরবর্তী সময়ে আমরা চিন্তা করবো। এখন পর্যন্ত আমরা কার্যক্রমের কোনো নির্দিষ্ট কোনো আমরা কার্যক্রম দিই না। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন, সভাপতি প্রদেশ কংগ্রেসের যে চিঠি লিখেছেন, আমি নিউজ পেপারে দেখেছি। সেই বিষয়ে আমি ওনাকে বলবো বা আপনাদের মাধ্যমে ওনাদেরকে জানাতে চাই যে ত্রিপুরার ইতিহাসে এত বড় একটা নর্থ ইস্ট কাউন্সিলের একটা অধিবেশন এখানে হয়ে গেল। সমস্ত অষ্টলক্ষ্মীর সমস্ত রাজ্যপাল এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যারা এসেছিলেন, ওনারা এসে ত্রিপুরাকে বুঝতে শিখেছেন, বুঝতে পেরেছেন। আমাদের ত্রিপুরা সম্পর্কে অনেকের ধ্যান ধারণা কিছুই ছিল না, কিন্তু এটা কি লাভ নয়? তো লাভ। এবং আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন। আমরা এতদিন ধরে প্রায় নর্থ ইস্টার্ন জোনের আমরা যেমন মেঘালয়ে যেতাম, আমি আমার মুখ্যমন্ত্রীর হওয়ার পরে আমি দুবার মেঘালয়ে গিয়েছি। তো আমাদের ত্রিপুরা সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা ছিল না। তো এতগুলো রিপ্রেজেন্টেটিভ এখানে এসছেন, আসার পরে ত্রিপুরা সম্পর্কে ওনারা বুঝতে পারলেন। আমাদের ত্রিপুরাতে যে আগর সম্পর্কে জানতে পারলেন, আমাদের ত্রিপুরাতে বাঁশ শিল্পের সম্পর্কে জানতে পারলেন, আমাদের এখানে রাস্তাঘাট সম্পর্কে জানতে পারলেন, ট্যুরিজম সম্পর্কে জানতে পারলেন। এটা লাভ হলো না আমাদের সব দিক দিয়ে। তো এখানে শুধু তাই নয়, নেশা
যেটা এখানে স্পেস অ্যাপ্লিকেশনের সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। ব্যাংকার্স যেটা সম্মেলন হয়েছে, সারা ভারতবর্ষের থেকে সমস্ত ব্যাংকাররা এসছেন এখানে। ইসরোর থেকে ইসরোর যে মেইন চেয়ারম্যান উনি এখানে এসছেন। তো ত্রিপুরাকে দেখেছেন, এটা তো আমাদের লাভ, বিরাট লাভ আমাদের। এবং আগামী দিন আমরা ত্রিপুরাকে নিয়ে আমরা সবসময় যেটা গর্ব করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং ত্রিপুরাতে অনেক সম্পদ কিন্তু মানে আছে। আপনারা দেখেছেন এইবার এই 500 কোটি টাকা দেওয়া হয়েছে তাদের ব্লু সেটেলমেন্টের জন্য, কিন্তু এখন গিয়ে প্রায় 800 কোটি টাকার উপরে দেওয়া হচ্ছে। 12 জায়গায় সেটেলমেন্ট হয়েছে, কিন্তু এত বড় একজন নেতা, এত বড় একজন লিডার, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি নিজে এসে সেখানে সার জমিনে দেখলেন আঙ্গনবাড়ি ঠিক আছে কিনা, রাস্তাঘাট ঠিক আছে কিনা, ঘর ঠিক আছে কিনা, গ্যাস লাইন দেওয়া হয়েছে কিনা, এখানে পিআরটিসি দেওয়া হয়ে গেছে না, সবকিছু দেখলেন। তো এটা আমাদের লাভ হলো না যে আমরা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্র যারা আজকে প্রায় 23 বছর ধরে ব্লু শরণার্থীদের জন্য কোনদিন কেউ চিন্তা করেনি, না সিপিএম করেছে না কংগ্রেস করেছে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা করেছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি চিন্তা করেছেন। শুধু চিন্তা না, এসে একদম মানে সার জমিনে ঘর ওখানে গিয়ে দেখেছেন। তো এইগুলো আমাদের লাভ হলো না? আর এতগুলো লোক এলো এখানে, আর এতগুলো আমাদের মানে ডেভেলপমেন্টের ফিউচার আমাদের তো আরো উন্মুক্ত হবে। আমাদের এখানে এর আগেও আপনারা দেখেছেন যখন G20 যে S20 হয়েছে, তো বাইরের থেকে বহু লোক এসছে। এখন ত্রিপুরা মানে পুরো পৃথিবীর মধ্যে মানচিত্রের মধ্যে কিন্তু সে স্থান পেয়েছে, যে লাভ না হওয়ার তো কোনো বিষয় না। আর অনেক বিষয় আলোচনা হয়েছে আমাদের, মানে সেগুলো যেমন এখানে ল অ্যান্ড অর্ডার, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, আমাদের কি করা উচিত, আমাদের কি কি ডিমান্ড আছে, আমাদের বিভিন্ন যে ডেভেলপমেন্টের ওয়ার্ক, আমরা এই যে আপনার ডোনার মিনিস্ট্রি থেকে যে এতগুলো আমরা টাকা পাচ্ছি, আগামী দিন আরো আমরা এইমসের দাবি করেছি, তো এগুলো লাভের লাভ না? এরকম সব যারা রাজ্যগুলোর যারা যারা চিফ মিনিস্টাররা ছিলেন, গভর্নররা ছিলেন, যার যার কথা ওনারা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি, এগুলো ইমপ্লিমেন্টেশন হয়। এগুলো যখনই আসে সেগুলো মানে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে এরকম একটা ইভেন্ট করতে পারলাম, কোথায় এটাকে আরো সমর্থন করবে? মানে উল্টো ওনারা জানেন, আপনারা বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে আমি আপনাদের সামনে রাখলাম, ওনারা তো এইগুলো বলবেনই, সবসময় সমালোচনা করেন, কাজের কাজ কিচ্ছুই করেন না, বা কোনোদিন আগেও করেননি, আগামী দিনেও করবেন না। ওনারা শুধু গান্ধী পরিবার নিয়ে চিন্তিত। এখানে তো গাইডলাইন কি, ওখানে তো আলোচনা হবে। আমাদের এই আলোচনাগুলো আমি সেখানে রেখেছি। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সমস্ত ডিটেলস আমি সেখানে রেখেছি। আমাদের ফেন্সিং এর অবস্থা আমি বলেছি, আমাদের বিএসএফ এর সংখ্যা এখানে কিরকম আছে তার কথা বলেছি, আমাদের পুলিশ বা সিআরপিএফ কত আছে তার সংখ্যা আমি বলেছি, আমাদের আগামী দিন কি কি দরকার সেগুলো আমরা বলেছি। এগুলো নোট ডাউন হয় সেটা, তো তারপরে কিন্তু তার অ্যাকশনে আসে। তো কাজেই সমস্ত আর নিয়মিত তো বর্তমান যে ওখানের অবস্থা সেগুলো তো আমাদের পাঠাতেই হবে, এবং সেগুলো নিয়ে কিন্তু এনএসির বৈঠকে আলোচনা হয়েছে। এবং আরেকটা বিষয় এনএসিতে সবচেয়ে সুবিধা হয়েছে যে ইন্টার স্টেট যে আমাদের একটা রিলেশন কোঅর্ডিনেশন, সেটা কিন্তু অনেক লাভ হবে। আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট ওনারা হয়তো বা নেবেন, ওনাদের যে প্রোডাক্ট আমরা হয়তো বা নেব, আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের এখানে আপনারা জানেন বিভিন্ন ট্রাইবসের বিভিন্ন সংস্কৃতি আছে, বাঙালিদের সাথে মণিপুরীদের আমরা সেখানে একটা ব্যবস্থাও রেখেছিলাম। তো এগুলো যখন মানে ইন্টারচেঞ্জ হবে, একটা আদান প্রদান হলে তো সেটাও তো ডেভেলপমেন্ট হবে। নমস্কার, কে বলছেন? মানে লাভ হবে না এটা কোনদিন হয় নাকি? তাহলে কোনোদিনই তাহলে এনএসির বৈঠক হতো না। আমাদের আজকে যেখানে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী, আসলে যে প্রক্রিয়া আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমরা মুখ্য মানুষ। কংগ্রেসকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরাবাসী মুখ্যমন্ত্রী, একটা দলের না, দলের মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু এই বিবৃতিটা যদি বা প্রেসমিটটা দল করত অন্য ব্যাপার ছিল।
একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি যে কথাটা বলছেন, এটা কিরকম জানি একটা গোলাটে আমার কাছে মনে হলো। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলছেন, এই করেছেন সেই করেছেন, তো বাংলাদেশ দিয়ে জাহাজ দিয়ে সিমেন্ট এসছে, এরপরে ডাকাইতে আনছে, এটা তো ঘটনা সত্যি। উন্নয়নের খেলায় কি চট্টগ্রাম বন্দর দিয়ে করতে হবে। আমরা এগুলা উপলব্ধি করছি, আপনারা অনুষ্ঠান করেন, আমরা হাসি, পাগল পাগল, আমরা কথা বলি, কি বলবো বলুন। আমরা দেখছি একজন মুখ্যমন্ত্রী, আপনার তো শিষ্টতা কি আছে আমি জানি না, যদিও আমি বলতাম, আগে বলতাম নির্ভীক, এখনো বলছি নির্ভীক, তবে একটু মাধুর্য রাখতে হবে দলের প্রতি। আপনার দলকে এড়িয়ে দিন না, আপনি কেন মুখ্যমন্ত্রী হিসেবে এসে সাংবাদিকদের সামনে দাঁড়াচ্ছেন? বিয়ার আম্বেদকরকে ওনার যে সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধান তো আজকে চলছে সারা ভারতবর্ষে। আজকে ন্যায় সংহিতা আপনারা তৈরি করেছেন, ওটা আপনারা চাইছেন কি সংবিধানটাকে পুরোটাকে পাল্টে দিতেন। তাই আমি সম্মান জানিয়েছি বীর আম্বেদকরকে, মানে কি ওর ছবিতে 2টা ফুলের মালা চড়িয়ে দিলাম, এটাই সম্মান? গান্ধীজিকে কে হত্যা করেছিল? নাথুরামগড়। ওনাকে আপনার দলের বড় বড় নেতা, আপনার থেকে বড় বড় নেতা কি বলছে? ঠিকই আছে, সেগুলা আমরা দেখছি। আর আপনি যেটা বলছেন, রাহুল গান্ধীজির একনিষ্ঠ কাছাকাছি কেউ বলছে এসে যে এটা ঠিক, যে এটা হয়েছে, এটা ঠিক হয়েছে, গর্বের বিষয়। যদি অন্যায় ভাবে যখন হবে সেটা গর্বেরই থাকে, নাকি অন্য কিছু থাকে? অন্যায় যারা করে তারা মাথা লুকিয়ে মাথা নিচু করে দেবে। আর যেহেতু রাহুল গান্ধী করেছে, এটা অন্যায় করেনি, তার জন্যই করেছে। আমার আর একজন শ্রদ্ধা মুখে শুনেছিলাম, উনি বলেছিলেন কোনো প্রুফ নেই, সিসিটিভি ফুটেজ কোনো কিছু কিচ্ছু নেই, ওদের এমপিতে জবানবন্দি দিয়েছে, বাস হয়ে গেল। কতটা কেস করেছেন, কতবার টানা হেঁচড়া করতেন, একবার এই রাজ্যে, একবার এই রাজ্যে, একবার এই রাজ্যে। সেগুলো করে লাভ কি হচ্ছে আপনাদের? একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমি বিজেপি দলটাকে, মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর জায়গা থাকবেন, আমাদের 40 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ লোকের উনি প্রতিনিধিত্ব, উনি কিন্তু দলের হলেও উনি এখন সরকারি, এই কথাটা ওনার স্মরণ মাথায় রাখতে হবে। আর ভোট পার্সেন্টেজ 39%, ওই জিনিসগুলো যদি উনি না রাখেন তাহলে আমরা কি করবো? সাধারণ জনগণ কোথায় যাব? ওই আপনাদের চ্যানেলের মাধ্যমেই বলতে হবে। মন্ডল নিয়ে খেলা দেখলাম, আজকে কোথায়? এখন বাংলাদেশটা করে ওইদিকে কোন দিকে গেল, জাহাজ আনবো আবার এইদিকে দিয়েছে। এগুলো আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে খবরের কাগজটা হাতে নিলে কিছু কিছু দেখতে পাই, কারণ আমাদের চোখটা তো ওই জায়গাতেই। কালকে কি হয়েছে দেখি। তো একজনকে দোষারোপ করার আগে নিজের দোষটা দেখুন। 299টা প্রতিশ্রুতি দিয়েছেন, কয়টা রক্ষা করেছেন? এগুলো বলুন না, কে কি করলো ওদের পেছনে পড়ে থাকার মানে আছে? আপনি কি করছেন? কি এসেছে? সমস্যা এসেছে, আমাদের সম্মানীয় শ্রদ্ধেয়
উনি এসেছেন কেন? ওই যে লাগে লাগে বাপ মিডিয়ারা, অনেক মিডিয়া আছে, এরা যেমন সাংঘাতিক অবস্থা লেগে গেছে বাংলাদেশের লোকে। বাংলাদেশ তো তৈরি হয়েছে ইন্ডিয়ার নামটা থেকে। ইন্দিরা যেটা পারলো, মোদিজি কি সেটা পারলো? অনেক আমাদের মুখ্যমন্ত্রী কি জবাব দিতে পারবেন? ইন্দিরাজি পেরেছিলেন, আমাদের মোদিজি কি পারলো? বিশ্বনায়ক হতে পেরেছে, কিন্তু ওর জবাব দিতে। তো এগুলো আমরা দেখবো, আরো কত কিছু শুনবো। এতটুকু বললাম আজকের জন্য। নমস্কার সব। হয়তো এখন অবধি এই বিষয়গুলো নিয়ে খুব চর্চা হবে, আলোচনা হবে। আগামী 30 ডিসেম্বর বামপন্থী দলগুলো প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। একটা জিনিস শুধু বলবো যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের সেশনে যে বক্তব্যটা রাখলেন, এটাই যদি আপনারা জানেন, আসলে বিষয়টা আমার মনে হয় একটা জিনিস পরিষ্কার। 2019 সালে যে লোকসভার নির্বাচনে বিশেষ করে তফসিলি অংশের ভোট তারা যেখানে পেয়েছিল ধরুন 41%, এই হারটা শেষে দাঁড়ায় 35%। আবার একটা জিনিস, ইন্ডিয়া জোট ছিল যেটা 2019-এ ছিল তাদের 28% ভোট, 2024-এ এসে দাঁড়ায় 46, দ্যাট ইজ 46%। এটা একটা জেলাসি কিন্তু। এই জন্য एक सेशन हो गया अम्बेडकर अम्बेडकर अम्बेडकर, इतना नाम अगर भगवान का लेते हैं तो 7 जन्म तक स्वर्ग मिलता है। আসলে আমরা স্তম্ভিত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর নিয়ে, যিনি সংবিধান রচনার 74 বছর হয়েছে, এবার 75তম বছর উদযাপন হবে, কিন্তু ঠিক এই সময় বক্তব্যটা তার পর্যন্ত 68 বছর আগে যিনি মারা গিয়েছেন, ডক্টর ভীমরাও আম্বেদকর, যাদের দেশ স্বাধীনে কোনো ভূমিকা নেই, তাদের আজকে এমন একটা ভাব যেমন সংবিধান তারাই রচনা করেছেন। এই বিষয়টা বিজেপির পক্ষে তো নেতিবাচক, এবং সাধারণ মানুষ, গোটা দেশের আমাদের রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এরা কিন্তু স্তম্ভিত। বিজেপি আসলে কি চাইছিল যে মোদি এত মুমকিনে, মোদি নামের একটা মিথ তৈরি হয়েছিল, এটাও অস্বীকার করা যায় না গত 10 বছর। কিন্তু এই টার্মে আমরা লক্ষ্য করছি এই মিথটা কিছুটা হলো ব্রেক ধরেছে। যেমন একটা বিষয় বলে, এটা বলতে হবে না, আপনারা জানেন, সবাই জানেন যে গত 10 বছরে পার্লামেন্টে যা যা বিল এসেছিল, কোন বিরোধী দলের কোন বক্তব্য এখানে কাজে আসেনি, খণ্ডন হয়েছে এবং বিল পাস হয়েছে। কিন্তু এবারে একটা জিনিস লক্ষ্য করলাম আমরা, যে এই সময়ের মধ্যে যে কটা বিল আসছিল, এক বুথ এক দেশ বা ওয়াকফ বোর্ড সম্পর্কিত বিষয়ে 3টা বিল কিন্তু স্ট্যান্ডিং কমিটিতে যেতে হলো। তার মানে দাঁড়ালো কি? মানে দাঁড়ালো বিজেপি আগের জায়গায় নেই। মোদি এত মুমকিন নেই যে এই মিথটা এখন জায়গায় নেই, তাহলে কি করো, একটা অন্য আবহাওয়া তৈরি করো। এটাই হচ্ছে ঘটনা, এটাই ঘটনাটা। তো এটাই আমার বক্তব্য, যে বিষয়টা এইভাবে করে কাজ হবে না। রুটি রুজি কাজ কর্মসংস্থান মানুষের, এটাই যে সামাজিক যে বিকাশ যে ডক্টর ভীমরাও আম্বেদকর চেয়েছিলেন, আজকে সেই জায়গা থেকে উল্টো পথে যে বিজেপি আসতে চাইছে, মানুষ কিন্তু সুদের দিকে আবার ফিরে আসার চেষ্টা করছে, এটাই ইঙ্গিত বহন করে। এটাই আমার বক্তব্য। আপনাদের নমস্কার, ধন্যবাদ। হয়তো আগামী 30 ডিসেম্বর বামপন্থী দলগুলোর জবাব, বা তার আগে বিজেপি মাঠে নেমে জবাব দেবে কিনা সেটা সময় বলবে, নাকি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর জবাবেই সেখানে বিজেপির জবাব হবে, নাকি মাঠে নেমে জবাব দেবে সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।